আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তায় পুলিশের 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অক্টোবরের মধ্যে বডি ক্যামেরাগুলো সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। ক্যামেরা সরবরাহের জন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথাও জানান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপরের পূর্ণ আস্থা আছে বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, একজন সাবেক সচিবের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। এই বক্তব্য ওই সাবেক সচিবের ব্যক্তিগত মত, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য যে পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি যে সাবেক সচিবের বরাত দিয়ে করা হয়, তিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের ইন্টিগ্রিটির উপরে আস্থা রাখে। বিএনপি সম্মেলনের আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট শামস সাজু। সমাবেশস্থলে নেতাকর্মীদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর এই মুহূর্তে সবশেষ কি খবর আছে আপনার কাছে উক্ত এলাকার? হ্যাঁ মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর পাঠানপাড়া, যে এলাকায় দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন 2টার পর দুপুর 2:30টার পর বিএনপি চেয়ারপারসন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন এই সমাবেশে। তবে এরই মধ্যে এখনও যেহেতু সম্মেলন পুরোপুরি শুরু হয়নি, তবে এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন নগরী থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিশেষ করে এই সম্মেলনে যিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম, তিনি এরই মধ্যে সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন। রাজশাহী বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আলিম, তাকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে যে নেতৃবৃন্দ তারা অলরেডি এখানে আসতে শুরু করেছেন। মহিলা দলের নেতৃবৃন্দ এসেছেন, যুব দলের নেতাকর্মীরাও এখানে আসতে শুরু করেছেন। পাশাপাশি আমরা এখানে মঞ্চে জাসাসের শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি, তারা কিছুক্ষণ আগে এখানে সঙ্গীত পরিবেশন শুরু করেছে এবং দুপুর পর্যন্ত এই নেতাকর্মীদের, যারা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসবে, তাদেরকে উজ্জীবিত করতে রাজশাহী যে জাসাসের শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবে এবং পাশাপাশি স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে বক্তব্য রাখবে। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে মূলত 2টি পর্বে। প্রথম পর্বে রয়েছে বক্তব্য এবং দ্বিতীয় পর্বে কাউন্সিল হওয়ার কথা। সেই কাউন্সিলে শেষ পর্যন্ত ভোট এখান থেকে নাও হতে পারে। আমরা যেটুকু শুনেছি যে এখানে সর্বশেষ যে কাউন্সিলর, সে কাউন্সিলর কারা কারা হবে এখন পর্যন্ত সেটা নির্ধারণ শেষ হয়নি। এ কারণেই প্রথম পর্যায়ের অধিবেশন শেষের পরে দ্বিতীয় পর্যায়ে যখন কাউন্সিল শুরু হবে, সেই কাউন্সিলে সিদ্ধান্ত এমন হতে পারে যে পরবর্তীতে ঢাকা থেকে কমিটি ঘোষণা করতে হতে পারে। এরকমই তথ্য আমাদের কাছে দেওয়া হয়েছে। মালিহা, জানছিলাম বিএনপির রাজশাহী মহানগরীর সম্মেলনের খবর। কুমিল্লা 1 দাউদকান্দি তিতাস আসন পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক কুমিল্লা 1 দাউদকান্দি তিতাস সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা বাতিল করতে তারা এই মানববন্ধন করেন। এতে অংশগ্রহণ করে কুমিল্লার বাতিলকৃত ওই আসনের নেতাকর্মীরা তারা বলেন, তারা নির্বাচনী অধিকার থেকে পিছপা হবেন না। তাদের দাবি, দ্রুত তালিকা বাতিল করে নতুন করে তালিকা ঘোষণা করতে হবে, যে তালিকাতে বাতিলকৃত এই আসনগুলো উল্লেখ থাকতে হবে। দাবি না মানলে সড়ক, মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গীতে বস্তাবন্দি টুকরো টুকরো অলি মিয়া নামে একজনের মরদেহ উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরায় এক ব্রিফিংয়ে জানায় র্যাব, প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। প্রথমে তাকে বিছানার উপরে ফেলে তারপরে হাত পা বেল্ট দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে শব্দ করতে না পারে, বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর ক্যাম্পাসে কিছু উত্তেজনার খবর পাওয়া গেছে। ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন, আমাদের জানাবেন। মালিহা, গত পরশু রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোতে দলীয় যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধ করে পুনরায় একটি ঘোষণা দেওয়া হয়। এর আগে সবশেষ গত বছরের জুলাই মাসে যখন আন্দোলনটি হয়েছিল, জুলাইয়ের সে সময়ে ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা হল প্রভোস্টদের থেকে হলের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়েছিলেন। সেটি পুনর্ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা আসলে অধিকাংশ ছাত্র সংগঠন বা বেশ কয়েকটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন। তারা এটিকে অসাংবিধানিক বলে দাবি করেন এবং তারা বলছেন যে এটি সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে শিক্ষার্থীদের। তবে কেউ কেউ বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছেন যে এটি ঠিক কী প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, হলে রাজনৈতিক শিক্ষার্থী যারা তারা থাকতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্তটি সেটিকে অত্যন্ত পরিষ্কার করে কোন ধরনের এলাকায় রাজনীতি করা যাবে, কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, কোন কাজগুলোকে রাজনৈতিক কাজ বলা হবে, এই ধরনের সিদ্ধান্ত যাতে স্পষ্ট করা হয় সেই দাবি তারা ছাত্র শিবিরের পক্ষ থেকে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা আজকে যেটি জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল সবগুলো ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক রয়েছে। বিকেল ঠিক 3টায় সেটি শুরু হবে এবং সেখান থেকেই যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর যারা নেতা রয়েছেন তাদের যে বক্তব্য তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কিভাবে কার্যকর করা হবে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নেতাদের সঙ্গে বা ছাত্র সংগঠনগুলোর কি বক্তব্য সেটি জানার চেষ্টা করবেন। এরপরই বিশ্ববিদ্যালয় আসলে পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করবে হল এলাকাগুলোতে বা আবাসিক হলগুলোতে কি প্রক্রিয়ায় রাজনীতি চলবে, আদৌ চলবে কিনা, সেটি নিয়ে হয়তো সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত আসতে পারে এবং যদি সে সিদ্ধান্তটি হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারবো। মালিহা। জি, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খবর। বিপিএল এর গত আসরে যেসব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বেতন বকে আছে সেগুলো নিজ দায়িত্বে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে এই পথে হাঁটার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়াও বিপিএল এর সম্ভাব্য ভেন্যু হিসেবে বগুড়া এগিয়ে থাকলেও সম্ভাবনা থাকছে বরিশালেরও। নীলা মজুমদারের রিপোর্ট। বিপিএলের শুরু থেকে এই টুর্নামেন্টকে ঘিরে অনিয়ম এবং অব্যবস্থাপনা অভিযোগের শেষ নেই। তবে প্রতি বছরই বিসিবির জন্য গলার কাটা হয়ে ওঠে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। গত আসরেও কয়েকটি দলের খেলোয়াড়রা বুঝে পাননি পূর্ণ পারিশ্রমিক। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও চিটাগাং কিংসের কোচ শন টেট ও দুর্বার রাজশাহীর হোটেল ভাড়া পরিশোধের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটাগাং শন টেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত। ডিফল্ট লিস্ট করা হচ্ছে, তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ হিসাবে রাজশাহী ও বরিশাল স্টেডিয়াম সংস্কার করতে যাচ্ছে বিসিবি। ফলে বিপিএলের নতুন ভেন্যু হিসাবে বিবেচনার বাইরে রাখার উপায় নেই এই দুই স্টেডিয়ামকে। যদিও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম এগিয়ে রাখছেন বগুড়াকে। বগুড়া স্বীকৃত ভেন্যু ছিল যেখানে টেস্ট এবং ওয়ানডে খেলা হয়েছে, তো আমরা বগুড়াকে নিয়ে ভাবছি, আমরা ওখানে রিভিউ করতে পাঠিয়েছি। এছাড়া বরিশাল মাঠটাও কিন্তু তৈরি হচ্ছে, এটাও হয়ে যেতে পারে সময় মতো, তাহলে বরিশালকেও আমরা চিন্তা করব। বিপিএল আয়োজনের জন্য 5টি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আবেদন করলেও সংক্ষিপ্ত তালিকায় আছে 3টি কোম্পানি, যদিও সেগুলোর নাম জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।